कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयामवृन्दे नवं नवामि सैतं नवामि। ওম নমঃ শিবায়। হ্যাঁ, ঠিক ধরেছো, শ্রাবণ মাস, বাবার উদ্দেশ্যে রওনা। হর হর মহাদেব। আমাদের এক জ্যোতির্লিঙ্গ দেওঘরের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি সকাল সকাল। কিছু খাবার খেয়ে বেলা 1টা নাগাদ জাগৃতির ফ্যামিলি জাগৃতি বাড়ি থেকে বাবা ধামের উদ্দেশ্যে, বাবা বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে জাগৃতিকে নিয়ে রওনা দিচ্ছে এবং হর হর মহাদেব বলে রওনা দিচ্ছে। হ্যাঁ, নতুন অনেক মুখ দেখতে পাচ্ছ বন্ধুরা। এবারে তোমাদের পরিচয় করে দিই। আমার ছেলের বেস্ট ফ্রেন্ড দেবজিতের বাবা অর্থাৎ বিশ্বজিৎ দা হঠাৎ করেই ঠিক করলেন, আগের দিন এসে বললেন দিদি চলুন কোথাও যাই, বেরিয়ে আসি, টানা 3টে ছুটি আছে, এবং সেই তার কথা মতো হঠাৎ করে তিনি প্ল্যান করেছিলেন দেওঘর যাব। এবং যদিও আমি আগে 2বার গেছি আমার ছেলের একটি মানসিক শোধ করতে, ছেলের যখন 8 মাস বয়সে, তো আমার আরেকবার যাবার ছেলেকে নিয়ে ইচ্ছা ছিল, ছেলে এখন বড় হয়েছে, আর হয়তো সেইভাবেই যোগসূত্র হলো, দাদা এসে বললেন এবং আমরা সেইভাবেই প্ল্যান করে আমরা 15ই আগস্ট 1টার সময় রওনা দিয়েছি বাবাধামের উদ্দেশ্যে। সঙ্গে আছে রীতা, আমার ছোট্ট বোনের মতো রীতা মহাপাত্র, আর আমাদের স্পেশাল ছোট্ট গেস্ট মনু, দেবজিতের ছোট্ট বোন। দেবজিতের সাথে এখনও পরিচয় হয়নি, চলো আস্তে আস্তে দেবজিৎকেও তোমাদেরকে দেখাবো। সে আমার ছেলের বেস্ট ফ্রেন্ড এবং ছোট্ট থেকে একই সাথে এক স্কুলে তারা পড়াশোনা করে, এবং তাদের বন্ধুত্বের সাথে সাথে যেন আমরাও কোথাও একটা জাগৃতিয়ান ফ্যামিলিতে, তাদের ফ্যামিলি যেন ইনক্লুড হয়ে গেছে, তারাও যেন আমাদের ফ্যামিলির সাথে একটা একাত্ম হয়ে গেছে। এবং আমরা যেখানেই যাই, প্রায় অনেক জায়গায় আমরা একসাথে গেছি। এর আগে সুন্দরবনেও তোমরা দেখেছ হয়তো দেবজিৎকে আমাদের সাথে। দেবজিৎ এবং রীতা, বিশ্বজিৎ দা খুব ভালো মানুষ, এবং তারা আমাদেরকে এত ভালোবাসে, হয়তো তার জন্যই তাদের সাথে এত একাত্মবোধ আমাদের জন্মেছে। যাই হোক, বাবাধামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কেমন কীরকমভাবে যাচ্ছি, কেমন কাটাচ্ছি, সেই সব কথা এবার তোমাদের কাছে আস্তে আস্তে আমি সব খোলসা করব। আমরা ঝাড়খণ্ডের ভেতর ঢুকে পড়েছি এবং মাইথন ড্যাম পেরিয়ে ঝাড়খণ্ডের ভিতর ঢোকা হয়েছে। আস্তে আস্তে আমরা জামতারা নিরিশা কলিয়ারি হয়ে আমরা বাবাধাম অর্থাৎ দেওঘরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। রাস্তায় শরতের মেঘ, দারুণ লাগছে, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছে। এবং দাদা যেহেতু নিজে ইসিএলে সার্ভিস করেন, সিএমপিডিএ চাকরি করেন, সেহেতু দাদা খুব ভালো আমাকে এই মাইন্সের ব্যাপারগুলো উনি রাস্তায় ক্লিয়ার করতে করতে দেখাচ্ছিলেন। এবং এই যে সামনে যেটি দেখছো পাহাড়ের মতো বন্ধুরা, এটা পাহাড় নয়, এটা একটা মাইন্স। প্রচুর মাটি তুলে সেই মাটি চারিপাশে পাহাড়ের স্তূপে জমায়েত করা হয়েছে এবং নিচ থেকে কয়লা ওঠানো হচ্ছে। মাইন্স যদিও আমি খুব বেশি ভেতর থেকে গিয়ে দেখিনি, কারণ আমার হাজব্যান্ড মাইন্সের চাকরি করেন না, তাই দেখার সুযোগও হয়নি হয়তো। কিন্তু হ্যাঁ, দাদার জন্য অনেকটাই আমি সেদিন অনেক কিছু জানলাম মাইন্স সম্বন্ধে। সেসব কথা শেয়ার করতে গেলে আমার ভিডিওটা হয়তো লেন্দি হয়ে যাবে, বাট দাদা যেগুলো আমাকে খুব শর্টে বোঝালেন যে দিদি এগুলি হচ্ছে কয়লা, এবং সত্যি রাস্তার চারিদিকে কালো হিরে যাকে বলা হয়, কয়লাকে কালো হিরে বলা হয়, সেটা দেখতে দেখতে গেলাম। 2 বন্ধু ভীষণ টায়ার্ড, দুজনে এক আত্মা এক প্রাণ, দুজনে মিলে একটি সিটে বসে তারা একে অপরের ওপর ভর করে রীতিমতো ঘুমিয়ে পড়েছে। বেলা তখন 3টে সাড়ে 3টে হবে, আর মনু তো ঘুম হয়ে গেছে, তার পাকে দাদাদিকে একবার করে ডিস্টার্ব করা হচ্ছে। গাড়িও এগিয়ে চলেছে। রাস্তায় আমরা একটি জায়গাতে এসে, জায়গাটার নাম আমার ঠিক মনে নেই, ওখানে ঝাড়খণ্ডের ভেতর, ঝাড়খণ্ডে যেটা প্রসিদ্ধ খাবার মানে ঘুগনি মুড়ি, সেটি আমাদের খাওয়া হলো। একটু চা, চপ, সিঙ্গারা, ঘুগনি মুড়ি খাওয়া হলো। ঘুগনির সাথে, মুড়ির সাথে ঘুগনি দিয়ে, চপ দিয়ে, চানাচুর দিয়ে, পেঁয়াজ দিয়ে একটা মশলা মুড়ি, সুন্দর। এই দেবজিৎ, এই হচ্ছে আমার আরেক ছেলে দেবজিৎ মহাপাত্র। দেবজিৎও খুব ইন্টারেস্টে খেলো, গনুও খেয়েছে, দারুণ। যেটা না দেখিয়ে পারলাম না বন্ধুরা, সেটা হচ্ছে শরতের মেঘের একটি সুন্দর ছবি, মনে হচ্ছে একরাশ তুলো কেউ যেন হাতে করে একটি আকাশের মধ্যে রেখে দিয়েছে। একটু এক ঝলক তোমাদেরকে দেখালাম, মানে মন্ত্রমুগ্ধ হয়ে গেছি এই দৃশ্য দেখে।
গাড়ি আস্তে আস্তে এগিয়ে চলেছে, দেওঘর ঢুকে পড়েছি। এটি হচ্ছে দেওঘর বাস স্ট্যান্ড। আমাদের ওখান থেকে দেওঘর প্রায় 3.5 ঘন্টার মতো। আমরা যেহেতু বাচ্চা নিয়ে গেছি স্টপ, এবং দাদা নিজে ড্রাইভ করেছেন, সেহেতু যথারীতি ফ্যামিলি নিয়ে একটু আস্তে ড্রাইভ করেছেন বলে 3.5-4 ঘন্টার মতো লেগেছে। এবারে পেশাদারি কেউ চালালে তাদের ক্ষেত্রে আমি বলতে পারবো না কতটা লাগবে। এবার দেওঘর আমরা ঢুকে পড়েছি, দারুণ এনজয় করতে করতে, সারা রাস্তা হই হই করতে করতে আমরা দেওঘর বাবাধাম উদ্দেশ্যে যে রওনা দিয়েছিলাম, সেই উদ্দেশ্য সফল করার জন্যে, বাবাকে দেখার জন্য আমরা দেওঘর এসে পৌঁছেছি। এটি আমাদের হোটেল মধু হোটেল, মধু কমপ্লেক্স আমাদের হোটেলের নাম ছিল। সরি বন্ধুরা, মুন নয়, মধু কমপ্লেক্স। দাদা রীতিমতো গাড়ি এসে দাঁড় করিয়েছে। হোটেলের যারা ছিল তারা আমাদের লাগেজ নিয়ে গাড়িতে আস্তে আস্তে উঠছে। মনু, আমাদের সোনা মনুও উঠছে। এটি আমাদের হোটেলের রুম, 2খানা রুম নেওয়া হয়েছিল। রুমগুলি খুব ভালো ছিল। সিজনে গেলে একটু বেশি চার্জ দিতেই হয়। দাদাই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছিলেন। তাদের ইসিএলের একজন পরিচিত, যিনি হোটেলের মালিক, দাদার খুব পরিচিত একজন পার্সন ছিলেন, তিনি দাদাই সব ঠিকঠাক করেছেন, এবং তিনি কিছুটা সুলভ মূল্যে আমাদেরকে হোটেলটা দিয়েছিলেন। কিন্তু এই সময় শ্রাবণ মাস, বুঝতেই পারছো, হোটেলের বাইরেটা দেখো, হোটেল থেকে বাইরেটা পুরো পাশেই ভি মার্ট ছিল, এবং বিকেলবেলা তখন প্রায় 5:30 বাজে আমরা হোটেল পৌঁছে গেছি। 2 বন্ধুতেই তো ঝাঁপিয়ে পড়েছে টিভির উদ্দেশ্যে। তারা তো যেন বাড়িতে টিভি দেখতে পায় না, কিন্তু কি করব, বাচ্চা তো, ওদের আনন্দটাই আমাদের আনন্দ। আমরা একটু ফ্রেশ হয়ে সবাই একটু হালকা ফুলকা কিছু খেয়ে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। রিতা তো যথারীতি মেয়ে নিয়ে খুব ব্যস্ত। আমাদের ওখান থেকে হোটেল মধু কমপ্লেক্স থেকে মন্দির পর্যন্ত আমরা একটা টোটো করে নিয়েছিলাম। ওই সামথিং 100 রুপিসের মতো লেগেছিল। আমরা বাবাধামের কাছে চলে এসেছি। এই হলো বাবাধাম। জয় ভোলানাথ। সাংঘাতিক ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। উপরে রেলিংয়ে যে যাচ্ছে এগুলো হচ্ছে ভিড়ের লাইন। আমরা কোনো রকমে দর্শন করতে মানে চেষ্টা করেছিলাম, কিন্তু অনেক বাধা বিপত্তি কাটিয়ে দর্শন করে উঠতে পারিনি। তবে হ্যাঁ, আমাদের পুজো খুব ভালোভাবে দেওয়া হয়েছে। একটি পণ্ডিতজিকে ধরা হয়েছিল, তিনি বাচ্চাদিকে নিয়ে ঢুকিয়ে পুজো দিয়েছিলেন, এবং যাক, বাবা যেটুকু চেয়েছিলেন, বাবার পর্যন্ত এসেছি তো এটাই অনেক। আমি যখন 8 মাসে আমার ছেলের মানসিক শোধ করতে দেওঘরে গেছিলাম, এক কাকিমা মানসিক করেছিলেন, তখন আমি আমার ছেলেকে দেওঘরে বাবাধামের কাছে নিচে শুইয়ে দিয়েছিলাম। তো তখন আমাকে ওখানকার যে পুরোহিত বলেছিলেন যে, বেটা তুমি যে শুইয়ে দিয়েছো, এক্ষুনি কেউ পদপিষ্ট করে বাচ্চাটাকে মেরে দেবে, তুমি এসেছো, বাবা তোমাকে বাইরে থেকে দেখে নিয়েছে, এটাই অনেক। যাই হোক, কোনো রকমের পুজো দিয়ে আমরা ফিরেছি। রাত্রি 10টা বাজছে। আমি আর রিতা আমার খুব ছোট্ট বোনের মতো, খুব প্রিয়। আমরা দুজনে ভি মার্টে একটু বেরিয়ে রাতে হোটেলে ঢুকেছিলাম। সকাল আমরা ফ্রেশ হয়ে আমরা সকালে বেলায়, সেদিন পরের দিন জন্মাষ্টমী ছিল, এই জন্মাষ্টমী 16ই আগস্টে জন্মাষ্টমী, আমি আর রিতা ভোর 5টায় উঠে ওখানে একটি সামনাসামনি মন্দিরে পুজো দিয়ে এসে জলখাবার খেয়ে আমরা আবার রওনা দিলাম দেওঘরের লোকাল ট্যুরের উদ্দেশ্যে। আমরা এসে পড়েছি নলক্ষা মন্দিরে। জানো, আজ থেকে প্রায় 800 বছর আগে এই মন্দিরটি 9 লাখ, যেটা হয়তো এখনও 9 কোটিরও বেশি দাম, সেরকম তৈরি করা হয়েছিল একটি রানী। এখানে রুদ্রাক্ষ বিক্রি হচ্ছে, অনেকেই তোমরা বন্ধুরা কিনতে পারো। তারা অনেক রকমভাবে কয়েনের মাঝখানে রুদ্রাক্ষ দিয়ে ডুপ্লিকেট কিনা সেটা দেখিয়ে দিচ্ছে, তবে আমরা কিনিনি। আমরা চলে এসেছি নলক্ষা মন্দিরের ভেতরে। চাকরিতে আমার হাত ধরে রীতিমতো দাদা রেকর্ডিং করছে নলক্ষা মন্দির। দারুণ, খুব ভালো লাগবে। নলক্ষা মন্দিরে প্রায় আমরা 1 ঘন্টার মতো ফটোশ্যুট করি এবং বসে থাকি, বাচ্চারা খুব আনন্দ করে। এইটি হলো নলক্ষা মন্দিরের মেন এন্ট্রান্স। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ছিল। দেবজিৎ রীতিমতো শ্যুট করতে খুব ব্যস্ত। সুয়র্ঘ দাঁড়িয়ে আছে, গনু, হ্যাঁ সুয়র্ঘর ভালো নাম গনু। আমি মেয়েকে নিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি। কিছু ফটোশ্যুট হচ্ছে, কোথাও ভিড়, কোথাও আবার একটু ফাঁকা জায়গা। এই হচ্ছে মন্দিরের মেন যে মন্দির চত্বর, সেখানে। এখানে মহারানী যিনি তৈরি করেছিলেন সেই মহারানীর মূর্তি আছে, পাশেই তার গুরুদেবের মূর্তি আছে, এবং সর্বোপরি কৃষ্ণ ভগবানের মূর্তি আছে। আমরা এখানে খানিকক্ষণ বসেছিলাম। মনু তো ভীষণ এনজয় করেছে নলক্ষা মন্দির, মানে ভাবতে পারবে না, ওই বাচ্চাটিই যেন সবথেকে বেশি আমাদের মধ্যে এনজয় করেছে। আমরা শিব দর্শন করতে গেছিলাম, কিন্তু স্বয়ং মা দুর্গা আমাদের সাথেই ছিলেন। এই দেখো, মনু সব সময় যেমনটি বলেছে, কোনো বাচ্চাটির জ্বালাতন কান্না কিচ্ছু নেই,
খালি এনজয় করব, ঘুরবো, সবারই সাথে মজা করব। এরপর আমরা এসে পড়েছি তপবনের উদ্দেশ্যে। তপবনের কাছে এসছিলাম আমি। আমার সেদিন কৃষ্ণ জন্মাষ্টমী ছিল, আমি খালি চার একটু হালকা ফুলকা কিছু খেয়েছিলাম। তো এই জন্য তপবনে এসে আমি বলেছি তোমরা যাও, আমার যেহেতু আগে 2-3বার ঘোরা, সেহেতু রীতা আর দাদাকে বললাম আপনারা যান, আমি একটু বসি। নিয়ে আমি একটু বসেছিলাম, তারা গেছিলো। রীতা যথারীতি 3টি বাচ্চাকে ধরে খুব ভালো করে, এটি ত্রিকুট পাহাড়, যাই হোক মাঝখানে চলে এসছে ফটোটা। তো এখানে আমরা গেলাম তপবনে, তারা তপবনে মন্দির দর্শন করতে গেছিলেন। কথিত আছে এখানে হনুমানজি নাকি এসেছেন, এই জন্য তপবনে প্রচুর বাঁদর ছিল এবং এই তপবনেই রাবণ সাধনাও করেছিল। এটি হচ্ছে ত্রিকুট পাহাড়। রোদের প্রচণ্ড তাপ ছিল, তাই আমরা ভেতর পর্যন্ত যেতে পারিনি। কেউ যদি ত্রিকুট পাহাড়ে যাও বা চিত্রকূট পাহাড়ও অনেকে বলে, তো এই পাহাড়ের মধ্যে রোপওয়ে করেও কিন্তু যাওয়া যায়, কিন্তু আমাদের সাথে ছোট্ট বাচ্চা ছিল বলে অনেক কিছু আমাদেরকে একটু অ্যাডজাস্ট করে নিতে হয়েছে। কিন্তু পাহাড় তো দূর থেকেও যেন অপরূপ, শরতের মেঘ। আমাকে একটি ছবি না তুলে লোভ সামলাতে পারলাম না। দাদা ও রীতা এরা বাচ্চাদের খাই বাহানা একটু তো হবেই, দুই বন্ধুই খেতে খুব ভালোবাসে, তাতে এনার্জিও, গরমে একটু লস হচ্ছিলো বলে একটু আখের রস খেলাম। খেয়ে পর আমরা ত্রিকুট পাহাড়ের কিছু ছবি আমি তোমাদের সাথে শেয়ার করছি। খুব আনন্দ করেছি, যদিও একদিনের ট্যুর, কিন্তু এত ভালো, এত মজা করেছি। সবথেকে সর্বোপরি বাবাধামে গেছি, শ্রাবণ মাসে বাবাকে দেখে এসেছি, বাবা আমাদেরকে দেখেছেন। এটাই আমি দেখে এসেছি বলবো না, বাবা ডেকেছে। বাবা ভোলেনাথের মন্দিরে যেতে পেরেছি এই ভেবেই আমরা মানে আমার ভিডিওটি আমি আস্তে আস্তে শেষের দিকে। ত্রিকুট পাহাড় থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম, দেওঘর ছেড়ে আমরা এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। মাঝখানে একটি জায়গা আছে, এই জায়গাতে আমরা প্যারা কিনলাম। তবে হ্যাঁ, একটি কথা বলে রাখি, না বললেই নয়, যারা দেওঘর যাবে কোনো মতেই তারা একটু আধটু প্যারা হয়তো দেওঘর থেকে কিনবে, কিন্তু এই জায়গাটিতে এসে তারা অবশ্যই দেওঘরের প্যারা কিনবে। এই জায়গাটি হচ্ছে প্যারার প্রসিদ্ধ, প্রায় 2 কিলোমিটার পর্যন্ত প্যারার প্রচুর দোকান রয়েছে এবং এখানেই তোমরা প্যারা কিনবে। এখানে প্যারার টেস্টও, আমি এখানেও 500 কিনেছিলাম, মন্দিরেও কিনেছিলাম, বাট এখানের প্যারার টেস্ট দারুণ দারুণ। এখানে অবশ্যই তোমরা প্যারা কিনবে। নিয়ে আমরা লাঞ্চের জন্য একটি জায়গায়, একটি ধাবাতে দাঁড়িয়েছিলাম, সেটি দাদার পরিচিত। দাদা অনেকবার এর আগে, দাদা তো ওই লাইনে আসা যাওয়া করেন, কাজের জন্য আসতে হয় অনেকভাবেই। তো এখানে এসছেন, সেখানে ছেলে আর দেবজিৎ, ছেলের বন্ধু, দুজনে চিকেন রুটি খেয়ে দারুণ আনন্দ। রীতা আর জিসা ভাত, দাদাও ভাত খেলেন। তবে রান্নাবান্না খুব সুন্দর ছিল, খুব ভালো, মানে দারুণ। বৃন্দাবন, হোটেল বৃন্দাবন ছিল, নামটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। যদি যাও অবশ্যই তোমরা কিন্তু এখানেই লাঞ্চ করো, এবং কোয়ালিটি, খাবার কোয়ালিটি দারুণ ছিল। নলক্ষা মন্দিরের কিছু ছবি। প্যারাতে যে কিনেছিলাম ঘোড়মারাতে, দেওঘর থেকে বেরিয়ে তপবন থেকে ফেরার সময় ঘোড়মারাতে প্যারা কিনেছিলাম আমরা। আপনারা অবশ্যই প্যারার, মানে দেওঘরে প্যারা কেনাচ্ছে, আপনারা ঘোড়মারায় এসে প্রচুর প্যারা, এবং কেজিতেও প্রায় 100 টাকার মতো কম, আপনারা ওখানে কিনবেন। এই ইনফরমেশানটা বন্ধুরা আমি দিয়ে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আর হ্যাঁ, বলে রাখি, সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমার এর পরের যে ঘুরতে যাওয়ার ভিডিওগুলি আপনারা অতি সহজে সেগুলোই দেখতে পাবেন এবং আপনাদের ইউটিউবে চলে আসবে। থ্যাংক ইউ বন্ধুরা, বাই।